আসসালামু আলাইকুম ভাই। আজকে আমরা শুরু করব আমাদের গ্র্যাভিটেশন সিরিজের 9 নম্বর লেকচার। আর আজকের লেকচারটি হয়তো আমাদের গ্র্যাভিটেশন সিরিজের শেষ লেকচার, কারণ আজকের লেকচারের পরে আমাদের গ্র্যাভিটেশন সম্পর্কে যত কনসেপ্ট ছিল যেগুলো আমাদের ম্যাথ করার জন্য প্রয়োজন হবে এবং যত সূত্র তা শেষ হয়ে যাবে। আসলে গ্র্যাভিটেশনের যত সূত্র বা কনসেপ্ট ছিল তা আমরা আগেই শেষ করে ফেলেছি। তো আজকে আমরা স্পেশাল কিছু কেস দেখব যেখানে আমাদের গ্র্যাভিটেশনের সূত্রগুলো প্রয়োগ করতে হয়। যেমন কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে যে গ্র্যাভিটেশনের যে সূত্র আমরা দেখেছিলাম যে সূর্যের চারপাশে কেন্দ্র করে ঘূর্ণায়নরত কোনো গ্রহের বেগ কেমন হয়, সেটা কিন্তু আসলে কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রেও প্রযোজ্য। আজকে আমরা সেটাই দেখব। তো শুরু করা যাক। তো আমরা প্রথমে যে টপিক নিয়ে আলোচনা করব তা হলো কৃত্রিম উপগ্রহের বেগ। ঠিক আছে। তো প্রথমেই ধরি যেটা আমাদের পৃথিবী, এটা পৃথিবী না হয়ে যে কোনো গ্রহ হতে পারে যার আশেপাশে আমরা কোনো কৃত্রিম উপগ্রহকে ঘোরাতে চাই। তো এটা হলো পৃথিবী। তো পৃথিবীর ভর আমরা ধরি যে m, এবং আমরা সেই কৃত্রিম উপগ্রহটাকে পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে, ধরি এটা হলো আর দূরত্ব, আর দূরত্বে আমরা সেই বস্তুটাকে ঘোরাতে চাই। এটা হলো আর। আচ্ছা, তাহলে একটা কক্ষপথ এঁকে ফেলি। যেই কক্ষপথে সেই কৃত্রিম উপগ্রহটা সেই গ্রহকে প্রদক্ষিণ করবে। ঠিক আছে, ধরে নিই যেটা হলো তার কক্ষপথ। এটা হলো কক্ষপথ এবং এই কক্ষপথে সেই উপগ্রহটা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরবে। এটা হলো সেই, এইটা হলো সেই কৃত্রিম উপগ্রহ। ঠিক আছে, যার ভর হলো m, এবং এই বরাবর তার রৈখিক বেগ হলো v। ঠিক আছে, এটা কিন্তু রৈখিক বেগ v, রৈখিক বেগ v এই বরাবর। আচ্ছা, তো এখন যদি আমরা তার v অথবা রৈখিক বেগ বের করতে চাই, তবে আমরা কিন্তু আমাদের সেই আগের কনসেপ্টে কাজে লাগাতে পারি, যেটা বের করে আমরা সূর্যের চারপাশে কোনো গ্রহের বেগ বের করেছিলাম। যেমন এখানে বস্তুটা যেহেতু একটি বৃত্তাকার পথে ঘুরছে, তো অবশ্যই তার একটি কেন্দ্রমুখী বল কাজ করছে, এবং আমরা জানি সেই কেন্দ্রমুখী বলের মান হলো, সেই কেন্দ্রমুখী বলের মান এম বি স্কোয়ার বাই আর। ঠিক আছে, এটা হলো এই স্যাটেলাইটের কেন্দ্রমুখী বল। আবার যেহেতু এখানে মহাকর্ষ বল এই বস্তুটাকে ছিটকে যেতে দিচ্ছে না বাইরের দিকে, তো অবশ্যই এখানে মহাকর্ষ বলটাই কি আসলে কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করছে। তো আর এখানে মহাকর্ষ বলটা হলো জি, জিটা হলো কি জি এম, এম বাই আর স্কোয়ার, যেহেতু কেন্দ্র থেকে দূরত্ব। তো আমরা বলতেই পারি যে এখানে মহাকর্ষ বল এবং কেন্দ্রমুখী বল সমান, তাই না? যে মহাকর্ষ বল সমান কেন্দ্রমুখী বল। তো মান বসিয়ে দিই, ও সরি, আমি উল্টা লিখে ফেলেছি বলে। আচ্ছা, এই পাশে মহাকর্ষ বল জি এম আর স্কোয়ার ইকুয়াল টু হাফ, সরি, এম বি স্কোয়ার বাই আর। এখানে আর আর কাটাকাটি হয়ে যাবে, এম এম বার চলে যাবে, আর বিটাকে যদি ওই পাশে নিয়ে যাই, আর স্কোয়ারটাকে সরিয়ে যাই, তাহলে হবে ভি ইকুয়াল টু জি এম বাই আর। আর এইটাই কিন্তু আসলে পৃথিবী বা যে কোনো গ্রহের চারপাশে ঘূর্ণায়নরত কোনো কৃত্রিম উপগ্রহের বেগ, বেগের সমীকরণ এটা। এটা বের করে কিন্তু আমরা পৃথিবীর চারপাশে যে স্যাটেলাইটগুলো ঘুরছে তার বেগ বের করতে পারি। এবং এটা কিন্তু আমরা আগে দেখে এসেছিলাম, এই জন্য বললাম যে আজকে আমরা যে সূত্রগুলো দেখবো সেগুলো আমরা আগেই শিখে এসেছি, কিন্তু স্পেশাল কেসের জন্য, যেমন কৃত্রিম উপগ্রহের জন্য। ঠিক আছে, তো আমরা প্রথমে বের করে ফেললাম যে কৃত্রিম উপগ্রহের বেগ, বেগের সমীকরণ এটা। তো এখন আমরা দেখতে চাই যে আসলে এই কৃত্রিম উপগ্রহটা পৃথিবীর চারপাশে একবার ঘুরে আসতে আসলে কত সময় লাগবে, বা শুধু ভাষা বলে পর্যায়কাল আসলে কত, এই কৃত্রিম উপগ্রহটার পর্যায়কাল কত। ঠিক আছে, তো আমরা যদি এখানকার পর্যায়কাল বের করতে চাই, ধরি যে এই কৃত্রিম উপগ্রহটার পর্যায়কাল হলো টি। ঠিক আছে, যে টি সময়ে এই কৃত্রিম উপগ্রহটা পৃথিবীর চারপাশে একবার ঘুরে আসে। তো আমরা বলতে পারি যে টি সমান সমান তার মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই ভি। আর যেহেতু এটি একটি বৃত্তাকার পথ, তো মোট অতিক্রান্ত দূরত্ব হবে বৃত্তের পরিধির সমান, এবং বৃত্তের পরিধি কলটা আমরা জানি 2 পাই আর। ঠিক আছে, যেহেতু কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব হলো আর, বা ব্যাসার্ধ আর, আর বেগ হলো ভি। আর ভিটা কিন্তু আমরা এই পাশে বের করেছিলাম, আমরা ভিটা এই পাশে এই মানটাই বসিয়ে দেই। তো আমরা যা পাবো তা হলো 2 পাই আর ডিভাইডেড বাই √/জি এম বাই
আর, ঠিক আছে। তো আমরা যদি এই পাশে স্কোয়ার করে দিই তাহলে যা হবে, সুবিধার্থে স্কোয়ার করে দিই, তাহলে হবে টি স্কোয়ার ইকুয়াল টু, আটটা উপরে চলে যাবে, আটটা উপরে হয়ে গেলে হবে হলো, যেহেতু এখানে স্কোয়ার হয়ে যাবে উপরে, 4 পাই আর স্কোয়ার ইন্টু আর ডিভাইডেড বাই জি এম, ঠিক আছে। আর উপরে হবে এটা 4 পাই আর কিউব ডিভাইডেড বাই জি এম। তো এইটাই হলো পর্যায়কাল, যেটা স্কোয়ার, আমরা যদি স্কোয়ারটাকে বসে যাই, রুট করে দিই, তাহলে আমরা পর্যায়কাল পেয়ে যাব। আর এই সূত্রটা কিন্তু আমরা এর আগেও বের করেছিলাম, যখন আমরা সেই কেপলারের সূত্র প্রমাণ করেছিলাম যে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, ঠিক আছে ভাই? যদি আপনাদের মনে থাকে, আমরা কিন্তু এই প্রমাণের সময় এই সূত্রটা বের করেছিলাম, এবং এই সূত্র দিয়ে কিন্তু আমরা কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল বের করতে পারি, ঠিক আছে। তো এখন আমরা এই সূত্রটাকে আরেকটু সুন্দর করে লিখি, যেহেতু আমরা পর্যায়কাল বের করতে চাই। তো স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাই, তো টি ইকুয়াল টু হবে, স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে গেলে, সরি এখানে তো পায়ের উপর একটা স্কোয়ার হবে, যেহেতু আমরা এখানে স্কোয়ার করেছিলাম, সরি এখানে না, এইখানে একটা স্কোয়ার হবে পায়ের উপরে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যদি ওই পাশে রুট করে দিই, তাহলে যা হবে সেটা হলো যে এই 4 পাই স্কোয়ার, সেটাকে আমরা বাইরে নিয়ে আসি, আর ভিতরে যা থাকবে সেটা হলো আর কিউব ডিভাইডেড বাই জি এম, রুটের ভিতরে, ঠিক আছে। তো এইটাই হলো পর্যায়কালের সূত্র, সমীকরণ। এরা ব্যবহার করে কিন্তু আমরা কোনো কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল বের করতে পারি। আর এখানে আরটা হলো তার কক্ষপথের ব্যাসার্ধ। আচ্ছা, এখন আমরা বের করতে চাই যে এই কৃত্রিম উপগ্রহটা পৃথিবী থেকে কত উচ্চতায়, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় প্রদক্ষিণ করছে পৃথিবীকে। তো এই জন্য আমাদের এখান থেকে এই পর্যন্ত দূরত্ব বের করতে হবে, কারণ এটাই হলো তার উচ্চতা। তো আমরা যদি এখান থেকে এই পর্যন্ত দূরত্ব বের করতে পারি, যেটা হলো এইচ, তাহলে কিন্তু আমরা দূরত্বটা পেয়ে যাব। তো আমরা ওই পেজে যাই, ওই পেজে গিয়ে এটা বের করার চেষ্টা করি। আচ্ছা, তো এইটা বের করা কিন্তু খুব একটা কঠিন না, কারণ আমরা অলরেডি কিন্তু দুটো সমীকরণ পেয়েছি, যেখানে আমরা আর এর মান বের করেছি, এবং আরটা হলো কেন্দ্র থেকে সেই কৃত্রিম উপগ্রহের দূরত্ব। এখন আমরা আরটাকে যদি কোনোভাবে দূরত্বের মাধ্যমে প্রকাশ করতে পারি, তাহলে কিন্তু আমরা আসলে সেই সূত্রটা পেয়ে যাব, যেটার মাধ্যমে আমরা উচ্চতা নির্ণয় করতে পারি। তো এইটার জন্য আমরা পৃথিবীর ব্যাসার্ধ আমাদের দরকার হবে। আমরা ধরে নেই যে পৃথিবীর ব্যাসার্ধ হলো এই ক্ষেত্রে বড় হাতের আর, ঠিক আছে। পৃথিবীর ব্যাসার্ধ হলো বড় হাতের আর, ছোট হাতের আরটা হলো কেন্দ্র থেকে সেই কৃত্রিম উপগ্রহের দূরত্ব, এবং ভূপৃষ্ঠ থেকে সেই কৃত্রিম উপগ্রহের দূরত্ব হলো এইচ বা উচ্চতা। তো এখন আমরা যে দুটো সূত্র পেলাম, এই দুটো সূত্রকে যদি আমরা আরটাকে যদি আমরা কোনোভাবে এইচ এর মাধ্যমে প্রকাশ করতে পারি, তাহলে আমরা সেই উচ্চতাটা পেয়ে যাব। তো এই দুটো সূত্রই আমরা ওই পেজে লিখে ফেলি আগে। তো প্রথমে যেটা ছিল সেটা হলো বি ইকুয়াল টু রুট ওভার জি এম বাই আর, আরেকটা ছিল হলো টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার আর কিউব বাই জি এম, ঠিক আছে। এটা ছিল দুটো সূত্র। এখন আমরা এখানে লিখতে পারি আর এর জায়গায়, আর এর পরিবর্তে আমরা কিন্তু লিখতে পারি আর ইকুয়াল টু পৃথিবীর ব্যাসার্ধ যোগ উচ্চতা, তাই না? আমরা যদি এই পৃথিবীর ব্যাসার্ধ এবং তার সাথে ভূপৃষ্ঠ থেকে এর দূরত্বটা, অর্থাৎ কৃত্রিম উপগ্রহের দূরত্ব আছে, সেটা যদি যোগ করে দিই, তাহলে কিন্তু আমরা কেন্দ্র থেকে সেই কৃত্রিম উপগ্রহের দূরত্বটা পেয়ে যাব। তো আমরা এই সূত্রে আর এর জায়গায় লিখে দিই পৃথিবীর ব্যাসার্ধ যোগ উচ্চতা, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা। তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে, আর প্লাস এইচ, এবং এইখানেও আমরা আর কিউবের জায়গায় একই জিনিস লিখতে পারবো, আমরা আর কিউবের জায়গায় লিখতে পারবো আর প্লাস এইচ কিউব ডিভাইডেড বাই জি এম। এবং এই দুটো সূত্র ব্যবহার করে, যেহেতু এখানে পৃথিবীর ব্যাসার্ধ আছে, যেটা আমরা পৃথিবীর ব্যাসার্ধ জানি, এবং যদি অন্য কোনো গ্রহ থাকে তাহলে সেই ব্যাসার্ধ যদি আমরা জানি, সেই গ্রহের ব্যাসার্ধ যদি আমরা জানি, এবং সেই গ্রহকে কেন্দ্র করে একবার ঘুরে আসতে সেই স্যাটেলাইটের কত সময় লাগে সেটা যদি আমরা বের করতে পারি, তাহলে কিন্তু আমরা সেই স্যাটেলাইটের উচ্চতাও বের করতে পারবো, ঠিক আছে। এবং এটাই কিন্তু সেই উচ্চতা বের করার সমীকরণ আমরা এখান থেকে পেয়ে যাব।
তো এটাকে আর কমপ্লেক্স করার দরকার নাই, এটা যেভাবে আছে সেভাবেই কিন্তু আমরা সহজেই বের করতে পারবো। যদি বেগ থাকে আমরা এই সমীকরণ, আর যদি পর্যায়কাল থাকে এই সমীকরণ ব্যবহার করব। আচ্ছা ঠিক আছে, তো এখন আমাদের পরবর্তী টপিক যে জিওস্টেশনারি স্যাটেলাইট। জিওস্টেশনারি স্যাটেলাইট একটা বিশেষ ধরনের স্যাটেলাইট। তো জিওস্টেশনারি স্যাটেলাইট বলতে আসলে কি বোঝায়, যদি কোনো স্যাটেলাইট এমন হয় যে পৃথিবী থেকে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে কোনো ব্যক্তি যদি সেই স্যাটেলাইটটাকে দেখে এবং তার কাছে যদি মনে হয় স্যাটেলাইটটা আকাশে একটা জায়গায় স্থির হয়ে আছে, তবে সেই ধরনের স্যাটেলাইটকে বলা হয় জিওস্টেশনারি স্যাটেলাইট। তো এই ধরনের স্যাটেলাইট আসলে কিভাবে কাজ করে আমি দেখাচ্ছি। তো ধরি যেটা পৃথিবী, ঠিক আছে, এটা পৃথিবী এবং এইটা হলো পৃথিবীর বিষুবরেখা, এটা হলো ইকুয়েটর বা বিষুবরেখা, এবং এইটা হলো যে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে যে অক্ষরেখাটা গেছে সেটা, এবং পৃথিবী কিন্তু এই অক্ষ বরাবর ঘুরছে, ঠিক আছে, নিজের অক্ষের উপরে একবার ঘুরছে। এখন যদি এখানে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, এখানে একটি ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং সে উপরের দিকে তাকিয়ে দেখছে এখানে একটি স্যাটেলাইট আছে, এখানে হলো একটি স্যাটেলাইট। স্যাটেলাইট একটু ভালোভাবে আঁকার চেষ্টা করি যদি স্যাটেলাইটগুলো দেখতে এরকম হয়, ঠিক আছে, এটা হলো একটা স্যাটেলাইট। আচ্ছা, এখন তাহলে কোন কন্ডিশনে এই ব্যক্তির কাছে মনে হবে যে এই স্যাটেলাইটটি স্থির অবস্থায় আছে আকাশের একটি পজিশনে? আসলে যদি এই স্যাটেলাইটটা পৃথিবীর নিজ অক্ষের উপরে একবার ঘুরে আসতে যত সময় লাগে, এই স্যাটেলাইটটাও যদি সেই একই সময় পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে আসে, অর্থাৎ পৃথিবীর ঘূর্ণন গতি এবং যদি এই স্যাটেলাইটের গতি যদি এক হয়, তবে এই ব্যক্তিটি দেখবে এই স্যাটেলাইটটি একই পজিশনে অর্থাৎ সে আকাশের একই স্থানে স্থির হয়ে আছে, তাই না? এখন যদি পৃথিবী 1 সেকেন্ডে একবার ঘুরে আসে, আর যদি এত তাড়াতাড়ি ঘুরে না আসে, আমরা বাস্তবে নেই যে একদিনে একবার ঘুরে আসে, এবং এই স্যাটেলাইটে যদি একদিনে একবার ঘুরে আসে পৃথিবীর চারপাশে, তবে কিন্তু এই স্যাটেলাইটের পজিশন এই ব্যক্তির সাপেক্ষে চেঞ্জ হবে না, তাই না? এবং এখানেও যদি কোনো ব্যক্তি থাকে, সেও কিন্তু এই স্যাটেলাইটটাকে আকাশের এই পজিশনে স্থির দেখবে। আমি একটু আঁকানোর চেষ্টা করি যে এই ব্যক্তিটি ভূপৃষ্ঠ থেকে আসলে বিষয়টি কিরকম দেখবে। তো ভূপৃষ্ঠ এটা, এখানে যদি ব্যক্তিটি এভাবে দাঁড়িয়ে থাকে, তো তার কাছে মনে হবে স্যাটেলাইটটা এই পজিশনে স্থির হয়ে আছে, এটা দিনের সাথে সাথে চেঞ্জ হচ্ছে না। এবং এই ব্যক্তির কাছে মনে হবে যে যেহেতু অনেক ছোট স্কেলে চিন্তা করলে যে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে সমতল লাগে, তো আমি এখানে সমতলে আঁকছি, এই ব্যক্তির কাছে কিন্তু মনে হবে যে স্যাটেলাইটটা এই বরাবর সবসময় আকাশের এই পজিশনে স্থির হয়ে আছে এবং এটা সরছে না, কারণ তারা একই বেগে ঘুরছে। এবং দুটো বস্তু যদি একই বেগে ঘুরে, মানে একই বেগে যদি দুটো বস্তু চলে, তবে একটির সাপেক্ষে কিন্তু আরেকটির বেগ শূন্য হয়ে যায়, তাই না? এখানেও সেটিই ঘটে যে এই ব্যক্তিটির সাপেক্ষে এই স্যাটেলাইটের বেগ শূন্য মনে হয়। এবং এখানে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে যে যেহেতু পৃথিবী শুধু এই দক্ষিণ এবং উত্তর মেরু বরাবর যদি আমরা যে একটা অক্ষ আঁকি, সেই অক্ষ বরাবর যেহেতু পৃথিবী শুধু ঘোরে, তো স্যাটেলাইটগুলোকে অবশ্যই বিষুবরেখার উপরে অবস্থিত হতে হবে যদি সেটাকে জিওস্টেশনারি স্যাটেলাইট হতে হয়। যদি বিষুবরেখার উপর অবস্থিত না হয়, যদি এইখানে অবস্থিত হয়, এইখানে একটা স্যাটেলাইট আছে, এবং সেটা যদি এইভাবে যদি পৃথিবীকে একবার ঘোরে, এইভাবে যদি পৃথিবীকে একবার ঘোরে, তাহলে কিন্তু সেটা যদি পৃথিবীর ঘূর্ণনের সাথে যদি তার বেগ মেলেও, তারপরেও কিন্তু সেটাকে স্থির মনে হবে না, কারণ পৃথিবী কিন্তু আসলে এই বরাবর ঘুরছে না, পৃথিবী কিন্তু এই দিকে ঘুরছে, তাই না? পৃথিবী এই দিকে ঘুরছে, তো অবশ্যই জিওস্টেশনারি স্যাটেলাইট হতে হলে সেই স্যাটেলাইটটাকে ইকুয়েটর বা বিষুবরেখার উপরে থাকতে হবে, ঠিক আছে? এবং এই ধরনের যেগুলো স্যাটেলাইট আছে, যেগুলো পৃথিবীর ঘূর্ণন বেগের সাথে তাদের বেগ সমান কিন্তু বিষুবরেখার উপরে না, এই ধরনের স্যাটেলাইটের বিশেষ নাম আছে, তাদেরকে বলা হয় জিওসিনক্রোনাস স্যাটেলাইট, কিন্তু সেগুলো কিন্তু জিওস্টেশনারি স্যাটেলাইট না। জিওস্টেশনারি স্যাটেলাইট হতে হলে অবশ্যই সেই স্যাটেলাইটকে বিষুবরেখার উপরে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা বের করতে চাই যে জিওস্টেশনারি যে স্যাটেলাইটগুলো আছে তারা আসলে পৃথিবী থেকে কত উচ্চতায় থাকে, তাই না? যে এখান থেকে আসলে ভূপৃষ্ঠ থেকে সেই স্যাটেলাইটের উচ্চতা কত, যে সেই স্যাটেলাইটের উচ্চতা আসলে কত ভূপৃষ্ঠ থেকে, আমরা এটা বের করতে চাই। তো আমরা কিন্তু আসলে এই সূত্র ব্যবহার করে, এই সূত্র ব্যবহার করে কিন্তু সেটা বের করতে পারবো, ঠিক আছে? তো প্রথমে আমরা সেই সূত্রটা এখানে লিখে ফেলি যে t ইকুয়াল টু 2 পাই রুট ওভার r প্লাস এইচ কিউব ডিভাইডেড বাই জি এম। তো এই সূত্র, তো আমরা কি দেখলাম একটু আগে যে জিওস্টেশনারি স্যাটেলাইটের পর্যায়কাল অর্থাৎ পৃথিবী ঘুরে আসতে একবার সময় লাগবে হলো পৃথিবীর নিজ অক্ষে একবার ঘুরে আসতে যত সময় লাগে তার সমান।
অর্থাৎ পৃথিবীর নিজ অক্ষে একবার ঘুরাতে 24 ঘন্টা সময় লাগে, তবে এই স্যাটেলাইটও 24 ঘন্টায় একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে আসতে হবে। তো এখানে আমরা টি এর জায়গায় যদি 24 ঘন্টা বসিয়ে দিই, তবে কিন্তু আমরা এই এইচ এর মান অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে সেই স্যাটেলাইটের মান পেয়ে যাব। তো আমরা এই টি এর জায়গায় যদি আমরা এখন 24 ঘন্টা বসিয়ে দিই, 24 ঘন্টা অর্থাৎ হলো 24 ঘন্টা ইন্টু 60 মিনিট ইন্টু 60 সেকেন্ড। তো এখানে আমরা সেকেন্ড পেয়ে যাব, কত সেকেন্ড লাগে, এবং এই সেকেন্ড থেকে কিন্তু আমরা যদি এখানে সেকেন্ডের মান বসিয়ে দিই, তবে আমরা মিটারে উচ্চতা পেয়ে যাব, এবং এই উচ্চতাটা আসবে হলো প্রায় 36,000 কিলোমিটার। ঠিক আছে, প্রায় 36,000 কিলোমিটার আসবে এই ইটা দূরত্ব। এটা আমি এখন বের করে দেখলাম না, কারণ এটা বের করা অনেক সহজ। এখানে শুধু সেই পর্যায়কালটা বসিয়ে দিলেই, আর পৃথিবীর ব্যাসার্ধ যদি আমরা ধরে নেই যে 6,400 কিলোমিটার, তবে কিন্তু আমরা এই এইচ এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, তো ভাই এই পর্যন্ত আমাদের স্যাটেলাইটের যে গতি সম্পর্কিত যত কনসেপ্ট ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে, আমাদের এটা দরকার নাই। এখন আমাদের আরেকটা জিনিস জানতে হবে, তা হলো স্যাটেলাইটের মোট টোটাল এনার্জি। ঠিক আছে, যে স্যাটেলাইটের মধ্যে যে শক্তি থাকে অর্থাৎ গতিশক্তি, বিভব শক্তি সব মিলে, তো টোটাল এনার্জিটা কি হয় আসলে। তো স্যাটেলাইটের গতিশক্তি এটা তো নর্মাল ব্যাপার, যে সাধারণ বস্তুর গতিশক্তি যা হয় তাই। স্যাটেলাইটের গতিশক্তি যদি কাইনেটিক এনার্জি আমরা ধরি হাফ এম ভি স্কোয়ার, তো এখানে ভি এর জায়গায় আমরা সেই ভিটা যেটা আমরা বের করেছিলাম, এই ভি যদি আমরা বসিয়ে দিই, তবে আমরা পেয়ে যাবো যে স্যাটেলাইটের ক্ষেত্রে গতিশক্তি কেমন হয়। তো আমি স্কোয়ার করে আর আমাদের রুটটা লিখতে হবে না, তো জি এম এম লিখতে পারি আমরা এখানে, জি এম সরি এম এম না জি এম। এবং এইখানে জি এমটা কিন্তু পৃথিবীর ভর, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এখানে জি এমটা কিন্তু পৃথিবীর ভর, আর এই এমটা কিন্তু স্যাটেলাইটের ভর। ঠিক আছে, আর নিচে হবে আর, তো বসিয়ে দিতে হবে 2r জি এম এম। তো এটা হলো যে স্যাটেলাইটের গতিশক্তি আছে, এটা হলো গতিশক্তি। আর যদি বিভব শক্তি আমরা বের করতে চাই, তো বিভব শক্তি কিন্তু আমরা আগে বের করেছিলাম যে বিভব শক্তির সূত্র কি। তারপরে যখন পটেনশিয়াল এনার্জি বের করতে চাই, পটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, পটেনশিয়াল এনার্জিটা হবে হলো পটেনশিয়াল এনার্জিটা হবে হলো মাইনাস জি এম বিভব, মহাকর্ষীয় বিভব ইন্টু ভর, মহাকর্ষীয় বিভব এটা, এবং তার সাথে আমরা ভর গুণ করে দিই, তাহলে আমরা বিভব শক্তি পেয়ে যাব। তো এটা হলো স্যাটেলাইটের গতিশক্তি, এবং এটা হলো স্যাটেলাইটের বিভব শক্তি। এখন যদি আমরা গতিশক্তি এবং বিভব শক্তিকে যোগ করে দিই, তাহলে কিন্তু আমরা স্যাটেলাইটের টোটাল শক্তি বা মোট শক্তি পেয়ে যাব। তো টোটাল এনার্জি কত হবে এখানে, টোটাল এনার্জি হবে হলো এখানে, দুটোকে যোগ করে দিই, দুটোকে যোগ করলে আমরা যে মান পাবো সেটা হলো মাইনাস জি এম এম বাই আর, সরি 2r হবে এখানে। ঠিক আছে, তো এটা হলো কি মোট শক্তি, স্যাটেলাইটের মোট শক্তি। তো এটা নর্মাল ব্যাপার, এটা যে কেউ বের করতে পারবো আমরা মোট শক্তি। তো আমাদের কিন্তু আসলে এই চ্যাপ্টারে যতগুলো কনসেপ্ট জানার দরকার ছিল প্রায় সবই শেষ, এবং আমরা অনেকগুলো সূত্র পেয়েছি, এবং আজকে আমরা নতুন কোনো সূত্র পাইনি, এগুলো আমাদের আগে থেকে বের করা সূত্র আসলে, শুধু সেগুলোকে একটু মডিফাই করেছি বিশেষ কেসের জন্য, যেমন স্যাটেলাইটের জন্য। তাছাড়া কিন্তু এগুলো আসলে আমাদের আগে থেকেই শিখে আসা সূত্র। তো আজকে ভাই, আজকের ক্লাসের পরে আমাদের ভাই সব কনসেপ্ট শেষ। এরপরের ক্লাস থেকে আমরা ম্যাথ করা স্টার্ট করব, যে আসলে আমরা যে সূত্রগুলো শিখলাম সেগুলো আসলে আমাদের কোথায় কাজে লাগবে বাস্তবে, এবং বাস্তবে সেগুলোকে আসলে কিভাবে প্রয়োগ করা হয়। তো এরপরের ক্লাস থেকে আমরা সেগুলোই দেখবো। তো আজকে ভাই এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।